নমস্কার সবাইকে। অমল ক্লাসেসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার যে 2026-এর প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, সেখানে যে জিকে পার্ট আছে, যেখানে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল আমাদের জানতে হবে। আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে এবং বেশ কিছু সাধারণ জ্ঞান, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। দেখো, পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্য স্তরে আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। সেই রাজ্য স্তরে পরীক্ষার প্রস্তুতির জন্য এই ধরনের অধ্যায়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিও দেখো এবং যাদের এই বিষয়গুলো জানা আছে তোমরা একবার রিভিশন করে নাও, এবং শেষে আমি বেশ কিছু কুইজের প্রশ্ন করব। তোমরাও দেখো যে কতগুলো প্রশ্ন তোমরা উত্তর দিতে পারছো। এবং যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, যাদের এই বিষয়গুলো জানা নেই বা আগে জেনেছিলে এখন ভুলে গেছো, কারণ সাধারণ বিষয় সবাই জানো হয়তো, কিন্তু যারা ভুলে গেছো আরো একবার মগজ ধোলাই করে নাও, কারণ এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, তাই মগজ ধোলাই একবার ভালোভাবে করে নাও এবং তোমাদের যে জিকে খাতা আছে সেখানে পাট পাট করে বিষয়গুলোকে সংক্ষেপে অর্থাৎ শর্ট নোটস বানিয়ে নাও। কোন কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে পশ্চিমবঙ্গের ভূগোলের সাধারণ পরিচয়, অর্থাৎ এক নজরে কোন বিষয়গুলো জানবো আমরা, এক নজরে জেনে নেব পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে। পশ্চিমবঙ্গ কোথায় অবস্থান করে, ভারতের কোন দিকে অবস্থান করে, এর দ্রাঘিমাগত অক্ষাংশ দেখে নেব, এর সীমানা, এর আয়তন, এর জনসংখ্যা দেখব। অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানা, পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের ভূমিরূপ, পশ্চিমবঙ্গের জলবায়ু এবং জলবায়ুর যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা আজকের এই ক্লাসে সংক্ষেপে জেনে নেব। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের যে জলবায়ুতে যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই আমরা, সেই স্বাভাবিক উদ্ভিদ আমরা জেনে নেব। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মৃত্তিকা জানবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে ধারণা। নদ নদী থেকে প্রশ্ন হবেই, একটা হলেও প্রশ্ন থাকবে, তাহলে পশ্চিমবঙ্গের সেই নদ নদী সম্পর্কে জেনে নেব। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী যে সকল গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই শহর সম্পর্কে জানবো। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো এবং কবে প্রতিষ্ঠা হয়েছে, কোন জায়গায় প্রতিষ্ঠা আছে সেগুলো সম্পর্কেও জানবো। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু জাতীয় উদ্যান সম্পর্কে জানবো, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান পর্বত শৃঙ্গ সম্পর্কে জানবো, পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামের তালিকা জানবো একদম প্রথম থেকে বর্তমান পর্যন্ত, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তালিকা, এবং সর্বশেষে যে পশ্চিমবঙ্গ থেকে বারবার যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেই ধরনের জিকে প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব, যাতে তোমাদেরও একটা ধারণা আসে যে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যে সাধারণ প্রশ্নগুলো হয়, কোন ধরনের প্রশ্ন যেগুলো বারবার করে পরীক্ষায় আসে। তাহলে সকলের ক্লিয়ার কোন বিষয়ে আমরা ক্লাস করতে যাচ্ছি, আজকে কি শিখবো আজকে, তাহলে সবাই আমরা জানতে পারলাম। তাহলে সবার প্রথম আমরা জানবো পশ্চিমবঙ্গের অবস্থান এবং সীমানা সম্পর্কে। পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে কাউকে বলতে হবে না, তোমরা সবাই জানো যে ভারতের সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটি ভারতের পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের উত্তর দিক এবং দক্ষিণ দিকে কি অবস্থান করেছে, যেটা আমাদের সব থেকে উল্লেখযোগ্য একটি, আমাদের আত্মপরিচয়কে আরো বৃদ্ধি করছে। প্রাকৃতিগত সুরক্ষায় আমরা আছি। সেই প্রাকৃতিগত সুরক্ষার বিষয়টা হচ্ছে উত্তরে আছে আমাদের হিমালয় পর্বত এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর। উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থাটা আমরা বুঝতে পারলাম যে ভারতের পূর্ব দিকে অবস্থিত, এবং উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে আছে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে আছে আমাদের বঙ্গোপসাগর। এবার যদি আমরা অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যদি বিস্তার দেখি, তাহলে দেখে নেব যে দক্ষিণে 21°38', যে পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণে 21°38' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27°10' উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং পশ্চিমে 85°50' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 89°50' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এই রাজ্যটি বিস্তৃত।
একটু অক্ষাংশগত আর দ্রাঘিমাংশগত বিষয়গুলোকে খাতায় নোট ডাউন অবশ্যই করে নেবে। ক্লিয়ার হলো? এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই। এবং আন্তর্জাতিক সীমানা এবং প্রতিবেশী রাষ্ট্র, এই যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, এই পশ্চিমবঙ্গের যে সীমানা বা বর্ডার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত এবং কোন কোন আমাদের প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুক্ত সেটাও আমরা জেনে নেব। যেমন পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে, পশ্চিমবঙ্গের যে সীমানা আছে, মূলত 3টি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যোগ সাধন করে আছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে আছে কে? উত্তরে আছে ভুটান। এরপর কি আছে? উত্তর পশ্চিম, উত্তর পশ্চিমে আছে আমাদের নেপাল। এবং আমাদের যে পূর্ব দিক, সেই পূর্ব দিকে আছে সব থেকে বৃহৎ সীমানা জুড়ে, পূর্ব দিকে আছে আমাদের বাংলাদেশ। তাহলে পশ্চিমবঙ্গের এই 3টি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে সীমানা, প্রতিবেশী রাষ্ট্রের সীমানা। এবং যে সকল রাজ্যগুলো আছে প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যের সংখ্যা হচ্ছে আমাদের 5টি। কটি বললাম? রাজ্যের সংখ্যা 5টি। কোন কোন রাজ্য আছে দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমে আছে বিহার ও ঝাড়খণ্ড, দক্ষিণে আছে উড়িষ্যা, উত্তরে আছে সিকিম, উত্তরে কি আছে? উত্তরে আছে সিকিম, এবং উত্তর পূর্বে আছে আমাদের আসাম। তাহলে কটা হলো দেখো, রাজ্যের পশ্চিমে আছে বিহার, আছে ঝাড়খণ্ড, আছে দক্ষিণে আছে উড়িষ্যা, উত্তরে আছে সিকিম, এবং উত্তর পূর্বে আছে আমাদের আসাম। মোট প্রতিবেশী রাজ্য কয়টির? প্রতিবেশী রাজ্য হচ্ছে আমাদের 5টি। এবং প্রতিবেশী দেশ কয়টি আছে? প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের 3টি। মনে থাকবে কি কি দেশ বললাম? আরো একবার বলো। আমাদের আছে ভুটান আছে, নেপাল আছে এবং বাংলাদেশ আছে। বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে সব থেকে বৃহৎ সীমানা যুক্ত আমাদের প্রতিবেশী দেশ। ক্লিয়ার হলো? আপাতত এতটুকু বোঝাতে পারলাম। কোনো সমস্যা, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং কারা ভিডিওগুলো দেখছো, যারা ভিডিও দেখছো নতুন হও বা পুরনো গ্রুপ থেকে আসো বা একদম সরাসরি ভিডিও দেখছো ইউটিউবের মাধ্যমে, অবশ্যই কমেন্ট করে নিজেদের নাম জানাতে ভুলবে না। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো পরের বিষয়টা আমরা জানবো কি? পরের বিষয়ে আমরা জানবো আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে। পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিমি বা 88,752 বর্গ কিলোমিটার আয়তন। এবং আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কত? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কত? 13তম। মনে থাকবে। তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কত? 13তম। অনেকে জানো, আমি বুঝতে পারছি অনেকে হয়তো জানো, বোরিং লাগছে, তাও একবার আমি বারবার বলছি, একবার ঝালাই করে নাও নিজের সাথে। এবং শেষে যে কুইজের প্রশ্নগুলো নেব, তখন আমাকে দেখাও কতগুলো প্রশ্ন তোমার জানা আছে। ঠিক আছে? তাহলে এইটুকু জানলাম আমরা, পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। এবং তার পাশাপাশি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কত? ভারতের মধ্যে 13তম রাজ্য এটি। এতটা বুঝতে পারলাম। জনসংখ্যা স্যার, যে জনসংখ্যাটা হচ্ছে 2011 সালের আদিম শুমারি অর্থাৎ জনগণনা অনুসারে ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জনসংখ্যা হচ্ছে 9,13,47,736 জন প্রায়। মনে থাকবে 9,13,47,736 জন। এবং জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ 4র্থ স্থান দখল করে আছে। ক্লিয়ার হলো? তাহলে কোন স্থান দখল করে আছে? 4র্থ স্থান দখল করে আছে। ফোর্থ স্টেপ। ক্লিয়ার হলো? এতটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা এখানে নেই? বুঝে গেছি, এগুলো সাধারণ জিনিস, কোনো সমস্যা থাকার কথাও নয়। এরপর আমরা দেখবো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও নদ নদী, ভূপ্রকৃতি এবং মৃত্তিকা সম্পর্কে। এরপর জানবো আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং মৃত্তিকা সম্পর্কে। পশ্চিমবঙ্গে প্রধানত ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। মৃত্তিকাকে একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলে, আরেকটা হচ্ছে পশ্চিমের যে উচ্চভূমি এবং নিম্ন মালভূমি অঞ্চলে, আরেকটা হচ্ছে উত্তর এবং দক্ষিণের মালভূমি অঞ্চলে। ঠিক আছে? এই 3 ভাগে আমাদের কি করা হয়? পশ্চিমবঙ্গের যে আমাদের ভূপ্রকৃতি তাকে আলাদা আলাদা করে ভাগ করা হয়। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো
যে এই যে মৃত্তিকা আছে পশ্চিমবঙ্গে, যে মৃত্তিকা অর্থাৎ যে ধরনের আমরা মৃত্তিকা দেখতে পাই পশ্চিমবঙ্গে, সেটি সচরাচর 4 প্রকারে দেখতে পাই। একটা হচ্ছে পলি মাটি, একটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা অর্থাৎ যেটাকে লাল মাটি বলা হয়, বা লবণাক্ত এবং ক্ষারীয় মাটি। এছাড়াও পার্বত্য অঞ্চলের যে অনুর্বর মৃত্তিকা আছে, পার্বত্য অঞ্চলের যে অনুর্বর মৃত্তিকা আছে সেই মৃত্তিকাও আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই। অর্থাৎ 4 ধরনের আমরা মৃত্তিকা দেখতে পাই। কি কি বললাম? পলি মাটি, ল্যাটারাইট মাটি, আরেকটা হচ্ছে লবণাক্ত এবং ক্ষারীয়, আরেকটা হচ্ছে পার্বত্য অঞ্চলের অনুর্বর মৃত্তিকা। ক্লিয়ার হলো? এটা তোমরা তুলে নাও সবাই খাতায় ছোট করে নোট ডাউন করে। এরপর আমাদের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। সবার প্রথম আমরা জলবায়ু দেখে নেবো যে পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত কেমন? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। সাধারণত যে আমাদের পশ্চিমবঙ্গের 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। কোন কোন 4টি ঋতু? সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। কোন কোন 4টি ঋতু বললাম? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। এই 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে জলবায়ু দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ক্লিয়ার হলো? যে জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাই সেই জলবায়ু বর্ষাকালে কি হয়? পশ্চিমের যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুর প্রভাবে এসে কি হয়? রাজ্যের উত্তর প্রান্তে পার্বত্য অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়, প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং রাজ্যের যে উত্তর প্রান্তের পার্বত্য অঞ্চলে কি হয়? সর্বাধিক বৃষ্টিপাত ঘটে। কোথায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটে? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর প্রান্তে অর্থাৎ পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। ক্লিয়ার হলো? এবং এই জলবায়ু থাকার জন্য কোন কোন স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এই জলবায়ু থাকার জন্য আমাদের পার্বত্য অঞ্চলে কিছু স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই, আমরা তরাই অঞ্চলে কিছু স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই এবং আমরা সুন্দরবনে কিছু ম্যানগ্রোভ জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই। যেমন পার্বত্য অঞ্চলে স্যার কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই? পার্বত্য অঞ্চলে তোমরা যে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখতে পাও সেটা হচ্ছে ফার আছে, ওক আছে, দেবদারু আছে, চম্পা আছে, শিশু গাছ আছে। তাহলে এই ধরনের উদ্ভিদগুলো কি হয়? পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই। তরাই অঞ্চল কি আছে? শাল, সেগুন, শিমুল, গর্জন এই ধরনের আমরা উদ্ভিদ দেখতে পাই। এছাড়াও যে সমভূমি অঞ্চল আছে সেই সমভূমি অঞ্চলেও কিন্তু বেশ কিছু স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, কাঁঠাল, তেঁতুল, নিম, বট, অশ্বত্থ এই ধরনের উদ্ভিদ দেখতে পাই। এছাড়াও সুন্দরবন অঞ্চলের যে সকল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো দেখতে পাই সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গর্জন, গেওয়া, কেওড়া, গোলপাতা, হোগলা, বেত এই ধরনের উদ্ভিদ কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। ক্লিয়ার হলো এতটা? এগুলো ছোট্ট করে নোট ডাউন করে নাও। আর হ্যাঁ, ডেসক্রিপশনে এই নোটসটা তোমরা পেয়ে যাবে। নোটসটা ডাউনলোড করে নিজেদের খাতায় ছোট ছোট করে যত জানো তাও একবার খাতায় কিন্তু সাজিয়ে রাখবে। যারা জানো তাদেরও বলছি খাতায় সুন্দর করে সিরিয়াল ওয়াইজ ছোট ছোট করে নোটস বানিয়ে পশ্চিমবঙ্গের ভূগোলের যে সাধারণ বিষয়গুলো অবশ্যই কিন্তু ছোট ছোট সংক্ষেপে জানিয়ে রাখবে। আচ্ছা, এরপর কি জানতে হবে? নদ নদী এবং তীরবর্তী শহর। নদ নদী আমাদের পশ্চিমবঙ্গে যে নদীগুলো দেখতে পাই আমরা সেই নদীগুলো এখানে যে তোমরা একটু ছবিটা ভালোভাবে দেখতে পাচ্ছ তাহলে দেখে নাও যে একদম সবার উত্তর দিকে যে আমাদের হিমালয় পর্বত আছে সেই হিমালয় পর্বত দ্বারা যে সকল নদীগুলো আমাদের বয়ে আসছে অর্থাৎ একদম কি আছে উত্তরবঙ্গের যে নদীগুলো আছে সেই উত্তরবঙ্গের নদীগুলো হয়ে একদম মধ্য ভারতে গঙ্গা এবং তার শাখা প্রশাখার মাধ্যমে কি হচ্ছে পশ্চিমের মালভূমি এবং রাঢ় অঞ্চলের নদীগুলোর সঙ্গে এসে একদম যে সুন্দরবন অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলের সঙ্গে মিশে ভূমধ্য সাগরে এসে মিলছে। তাহলে সেই জন্য আমরা কয়েক ভাগে নদীগুলোকে অর্থাৎ 4 ভাগে নদীগুলোকে ভাগ করে আমরা সহজে মনে রাখতে পারবো। কি কি 4 ভাগে? একটা হচ্ছে উত্তরবঙ্গের নদী, একটা হচ্ছে মধ্যভাগের নদী, একটা হচ্ছে পশ্চিমের মালভূমি বা রাঢ় অঞ্চলের নদী, একটা হচ্ছে দক্ষিণের সুন্দরবন অঞ্চলের নদী। তাহলে এইভাবে আমরা কি করব সহজে মনে রাখবো। এবং উত্তরবঙ্গের নদীগুলো কোনগুলো? উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, এছাড়াও জলঢাকা, মহানন্দা এগুলো রয়েছে। মধ্যভাগে সব থেকে প্রধান নদী হচ্ছে গঙ্গা, তার পাশাপাশি ভাগীরথী, রূপনারায়ণ, হলদি, ভৈরবী এই ধরনের নদীগুলো বয়ে চলেছে। এবং তার পাশাপাশি পশ্চিমের মালভূমি এবং রাঢ় অঞ্চলে যে নদীগুলো আছে দেখো দামোদর, অজয়, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর
শিলাবতী। এছাড়াও দক্ষিণের যে সুন্দরবন অঞ্চলের নদীগুলো আছে, যেমন সুপ্তমুখী, মাদলা, পিয়ালি, ঠাকুরান, বিদ্যাধরী, এই নদীগুলো কিন্তু সুন্দরবন হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। তাহলে নদ নদী সম্পর্কে জানলে, এবং আমরা জেনে নেব এরপর যে তীরবর্তী শহর, যে গুরুত্বপূর্ণ শহরগুলো আছে যেগুলো নদীর তীরে গড়ে উঠেছে। কলকাতা এবং হাওড়ার তীরে কি আছে? হুগলি নদীর তীরে কলকাতা এবং হাওড়া আছে। দামোদর নদীর তীরে আছে রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল। তিস্তা নদীর তীরে আছে জলপাইগুড়ি। তোরসা নদীর তীরে আছে কোচবিহার। শিলিগুড়ি এবং ইসলামপুরে আছে কি? মহানন্দা নদী। এবং ভাগীরথী নদীর তীরে আছে নবদ্বীপ। ক্লিয়ার হলো? কিছু বিখ্যাত জায়গা, কিছু বিখ্যাত কিছু শহর, যেগুলো যেই সকল নদীগুলো বিখ্যাত নদীগুলোর তীরে কিন্তু গড়ে উঠেছে। ক্লিয়ার হলো? মনে থাকবে? কোনো প্রশ্ন, আপাতত কোনো সমস্যা? আশা করছি যে কোনো সমস্যা এখান পর্যন্ত হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমরা এবার দেখে নেব পশ্চিমবঙ্গের কিছু প্রধান প্রধান পর্বত শৃঙ্গ এবং তার উচ্চতা। সবার প্রথম কি আসবে? কি লিখেছি আমি? সান্দাকফু 3636। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মনে থাকবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3636। এরপর আছে কি? ফালুট আছে 3600, সাবারগ্রাম 3543, রাজলাডাঙ্গা 3170, টংলু আছে 3036, টাইগার হিল আছে 2600। এছাড়াও ঘুম ছিল কত? ঘুম 2400 মিটার। ডলো হিল ছিল 1704 মিটার। বক্সা হিল ছিল 1400 এবং দূরপিন হিল ছিল 1372 মিটার। এগুলো কিন্তু আমাদের উল্লেখযোগ্য। সমস্ত কিছু যে এখানে এগুলো দেওয়া হচ্ছে উচ্চতাগুলো, এগুলো সব কিন্তু মিটারে আছে। ক্লিয়ার হলো? আপাতত এটুকু বুঝতে পারলে নেক্সট যাচ্ছি। দেখো, এরপরে জানবো যেগুলো আমরা আমাদের উচ্চ শিক্ষা কিছু প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়। সবার প্রথম দেখো 1817 কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 বীরভূমে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 কলকাতা। কল্যাণী বিশ্ববিদ্যালয় 1960। বর্ধমান বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কোথায়? আমাদের 1960। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1962 এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 1962। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে 1981 এবং নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় যেটি হয়েছিল 1997 কলকাতাতে। তাহলে এই কয়েকটি আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গের, যেগুলো খুব বিখ্যাত এবং যার সাল এবং স্থান আমি দুটোই উল্লেখ করে দিলাম। এরপর আমাদের কিছু জানতে হবে রাজনৈতিক এবং প্রশাসনিক কিছু ব্যক্তিত্ব। যেমন আমরা সবার প্রথম জেনে নেব প্রথম মুখ্যমন্ত্রীকে, যে প্রফুল্লচন্দ্র ঘোষ। সময়কাল আমি দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় মুখ্যমন্ত্রী বা রূপকারকে ছিল বিধানচন্দ্র রায়। তারপর দীর্ঘমেয়াদী আমাদের বা দীর্ঘকালীন মুখ্যমন্ত্রীকে ছিল জ্যোতি বসু এবং প্রথম রাজ্যপাল ছিল চক্রবর্তী রাজাগোপালাচারী। ক্লিয়ার হলো? এতটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা থাকারই কথা নয়। এগুলো ক্লাস 1 2 3 4 এর বাচ্চারা পড়ে, তাই না? তোমরাও জানো, আমি জানি। শুধু এগুলোকে কি করবে? খাতায় একটু নোট ডাউন করে রাখবে, একবার করে রিভিশন করে নেবে মাঝে মধ্যে, যাতে সচরাচর প্রশ্ন যে হবে সেগুলো কিন্তু সাধারণ ভূগোল থেকেই প্রশ্ন হবে। ফলত সাধারণ জায়গাগুলোকে আরো একবার ঝালাই করে নাও, বাস এটুকুই। ক্লিয়ার তো? বোঝাতে পারলাম আশা করছি। এরপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সবার প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য কবে আমাদের সৃষ্টি হয়েছিল? পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছিল স্বাধীনতার সময় 1947। এরপর পশ্চিমবঙ্গের প্রতীক কিছু, যে রাষ্ট্রীয় পশু আমাদের কি? মেছো বিড়াল। রাষ্ট্রীয় পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। রাষ্ট্রীয় ফুল শিউলি। রাষ্ট্রীয় গাছ আছে ছাতিম। রাষ্ট্রীয় নৃত্য গৌরী নৃত্য। আসন সংখ্যা আছে লোকসভার আসন আছে 42টি, রাজ্যসভার আসন 16টি, বিধানসভা হচ্ছে 194টি। পশ্চিমবঙ্গের জেলা, যে প্রশাসনিক জেলা এবং বিভাগ আছে, পশ্চিমবঙ্গের মোট জেলা আছে, প্রশাসনিক বিভাগ আছে 5টি। বৃহত্তম ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে বৃহত্তম আছে দক্ষিণ 24 পরগনা এবং জনঘনত্বের দিক থেকে উত্তর 24 পরগনা। সব থেকে সংকীর্ণ হচ্ছে আমাদের কলকাতা।
আচ্ছা, একদম সংকীর্ণ জেলা যদি বলি সেটা হচ্ছে চোপড়া। আচ্ছা, বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের দোসর, ত্রিপুরা রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। পশ্চিমবঙ্গের খনিজ এবং শিল্প, পশ্চিমবঙ্গের খনিজ হলো কয়লা, প্রধান খনিজ কি আছে? কয়লা, যেটা রানীগঞ্জে সর্বাধিক পাওয়া যায় এবং অন্যতম প্রধান প্রাচীন শিল্প হলো পাট শিল্প। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি আমরা আরো কিছু বিষয় দেখে নেব। আচ্ছা, এরপর কিছু প্রশ্ন দিয়েছি, যেই প্রশ্নগুলো সবাই কমেন্টে একবার উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো, সবার প্রথম আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা নাকি বর্ধমান? কি হবে? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কি হবে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা নাকি বর্ধমান? সময় শেষ। সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। বৃহত্তম জেলা যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আয়তনে প্রায় কত? আয়তন ৯,৯৬০ বর্গ কিমি। এর মধ্যে সুন্দরবনও কিন্তু, সুন্দরবন যে ম্যানগ্রোভ অরণ্য, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ক্ষুদ্রতম বললাম আমি কলকাতা, আয়তন কত? ১৮৫ এবং ১৮৫ থেকে ২০৬ বর্গ কিলোমিটার। এটি সম্পূর্ণ শহরাঞ্চল নিয়ে গঠিত এবং জনঘনত্ব সব থেকে বেশি। মাথায় থাকবে তো? আচ্ছা, এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বেড়াল, হাতির নাকি একশৃঙ্গ গন্ডার? উত্তর হবে মেছো বেড়াল। সবাই জানো মেছো বেড়াল হচ্ছে আমাদের কি আছে? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু। এবং রাষ্ট্রীয় পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা, রাষ্ট্রীয় ফুল শিউলি। চলো, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রথম মুখ্যমন্ত্রীর নাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল কুমার ঘোষ, প্রফুল্ল চন্দ্র ঘোষ নাকি জ্যোতি বসু? কি হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী? প্রফুল্ল চন্দ্র ঘোষ, ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এবং তারপরে ছিলেন বিধানচন্দ্র রায়। দ্বিতীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিধানচন্দ্র রায়। ক্লিয়ার? আচ্ছা, বাকি প্রশ্ন একটা আমরা ছোট একটা সেশন নেব, মাত্র 2 মিনিটের একটা সেশন, যেখানে প্রায় 2 মিনিটে 20টি বা 22টি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব সংক্ষেপে, খুব দ্রুত। সেই ভিডিওটা তোমরা সবাই দেখে নিও। আজকের ক্লাস বা আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম কোশ্চেন অ্যান্সার সিরিজে। সেখানে সবাই অবশ্যই ভালোভাবে কোশ্চেনগুলোর উত্তর দেবে। যার জানা আছে কমেন্ট করে জানাবে, যারা জানো না, নতুন যতগুলো প্রশ্ন পাচ্ছ বা কতগুলো ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটি আমি, এই যে পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে তোমরা একবার ডাউনলোড করে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।